একজন খুবই খারাপ প্রকৃতির একজন লোক। সে কিন্তু তার দলবল নিয়ে একটা গলি দিয়ে ঢুকে এসে ছাত্র জনতার উপর একেবারে ওই যে বড় সমাবেশ ছিল, সমাবেশের মধ্যে গুলি করেছিল। প্রায় ৬৫ রাউন্ড গুলি করা হয়। কোনটাই কিন্তু ছাত্র বা জনতার দিকে আমরা কোনো গুলি একটা রাউন্ডও গুলি করি নাই। সবই করা হইছে ওই যে যারা দুষ্কৃতিকারী ছিল তাদের দিকে। পরশুদিনে আপনারা দেখবেন যে চট্টগ্রামে আসার পরে পটিয়াতে একটা ছোট বাচ্চা পরশুদিন দুপুরের পর থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। আমার আমার খালি একটাই চিন্তা হইছে যে আমার বাচ্চাও তো হারাতে পারত। বা আমার বাচ্চা হারালে আমি কি করতাম? ওই কোটা বিরোধী আন্দোলনে কিন্তু আমিও ছিলাম। ওই যে আমার একটা ছবি ভাইরাল হয়েছিল হাফ প্যান্ট পরে। আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলা বিশেষ সাপ্তাহিক আয়োজন চট্টল এক্সপ্রেসে। সঙ্গে আছে আমি শামুন হোসাইন। সুপ্রিয় দর্শক, আমাদের এই বিশেষ আয়োজনে আমন্ত্রিত অতিথি হয়ে উপস্থিত থাকেন চট্টগ্রামের সমাজ এবং রাষ্ট্রের সাথে সম্পৃক্ত বিশিষ্ট ব্যক্তি, যার মাধ্যমে আমরা জানতে চাই চট্টগ্রামের সমাজ, রাষ্ট্র, অতীত, বর্তমান, আগামীর গতিপথ সহ নানান দিক জানতে চাই চট্টগ্রামকে নিয়ে, কিংবা আপনার তার ব্যক্তি জীবনে অপ্রকাশিত বিভিন্ন ঘটনা ও সফলতার ব্যর্থতার কথা। সুপ্রিয় দর্শক, আপনারা সকলেই জানেন এই বন্দরনগরী, এই চট্টগ্রাম, এই প্রাচ্যের রানীক্ষেত চট্টগ্রাম, এই চট্টগ্রামকে শান্তিতে রাখার জন্য এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য একটি প্রতিষ্ঠান অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, সেটা হচ্ছে চট্টগ্রাম জেলা পুলিশ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা কথা বলবো রমনা বিভাগের সম্মানিত সাবেক ডিসি এবং চট্টগ্রাম জেলা পুলিশের সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ মাসুদ আলম। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের বিশেষ অনুষ্ঠানে। কেমন আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ধন্যবাদ আপনাদের। আমি একটু আপনাকে ওই ২৪-এর ছাত্র জনতার এই যে আন্দোলন, সেটাতে নিয়ে যাচ্ছে আপনাকে একটু একটু যদি স্মৃতিচারণ করতেন আপনি, তখনকার কি পরিবেশ ছিল এবং কি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছিল? ধন্যবাদ। ২০২৪ সালের যে গণ অভ্যুত্থান হলো ছাত্র জনতার, সেই গণ অভ্যুত্থানের সময় আমি পাবনা জেলায় অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন হিসেবে দায়িত্বরত ছিলাম। তো আমাদের প্ল্যান ছিল যেটা যে একেবারে জুলাইয়ের মাঝামাঝি থেকে যে আন্দোলনটা শুরু হলো এবং শেষ পর্যন্ত ৫ আগস্ট পর্যন্ত। তো আমরা চেয়েছিলাম যে এখানে যেন কোনো রকম মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা একটা, ২ নাম্বার হচ্ছে যে কোনো রকম যেন রক্তপাতহীন একটা আন্দোলন হয় বা কেউ যেন কোনো হতাহতের ঘটনা যেন না ঘটে। এবং সেটার জন্য আমাদের যত প্ল্যান করা যত আ অ প্রচেষ্টা আমাদের সবকিছুই ছিল। তো বিশেষ করে আমরা ৪ তারিখে মানে ৪ আগস্টে আমরা একটু বেশি বিপদের মধ্যে পড়ে যাই। একপাশে ক্ষমতাসীন দলের লোকজন, একপাশে আন্দোলনকারী, মাঝখানে আমরা অবস্থান নিয়েছিলাম এবং আমরা ওই দিনই কিন্তু মানে চরম একটা দুঃসময় আমাদেরকে গেছে আরকি। যে ২ টা গ্রুপকে আলাদা করা, তাদেরকে একত্রিত হতে না দেওয়া এবং এটা যেহেতু কিন্তু একটা বড় চ্যালেঞ্জিং ছিল ব্যাপারটা। হ্যাঁ, একটা গ্রুপ ছিল মাঝখানে কিন্তু আপনারাই আছেন। আমরা মাঝখানে শুধু আমরাই ছিলাম এবং শেষ পর্যন্ত আমরাই ছিলাম বলতে আমিই ছিলাম। অন্যগুলান তো অনেকেই যারা ছিল তারা কিন্তু পরে আস্তে, আস্তে চলে গেছে। মানে ওখান থেকে সরে গেছে ভয়ে। মাঝখানে আমরা যখন ছিলাম তখন একটা পক্ষ তো সশস্ত্র অবস্থায় ছিল। রাইট। তো যেহেতু সশস্ত্র অবস্থায় ছিল আর ছাত্র জনতা যে পাশে ছিল তারা তো নিরস্ত্র ছিল। নিরস্ত্র ছিল। তো তাদের উপরে যদি তারা যদি কোনোভাবেই একত্রিত হতো বা তারা আক্রমণ চালাতে পারত, অনেক তাহলে হতাহত কিন্তু হইতো। অনেক হতাহতের ঘটনা ঘটতো। যদি তোমাদের অ্যাটাক করার মতো কেউ আসে, আমি আছি। আসলে আমার উপরে দায়িত্ব হবে। আগে আমার মারতে হবে, তারপর দায়িত্ব হবে। ঠিক আছে। তারপরেও ওইখানে একটা আ আ খুবই একটা নৃশংস একটা ঘটনা ঘটে যায়। এর মধ্যে ওই যে একজন খুবই খারাপ প্রকৃতির একজন লোক, সে কিন্তু তার দলবল নিয়ে একটা গলি দিয়ে ঢুকে এসে ছাত্র জনতার উপর একেবারে ওই যে বড় সমাবেশ ছিল, সমাবেশের মধ্যে গুলি করেছিল। তো পরবর্তীতে আমরা গুলি করার পরে এখানে কিন্তু ২ জন মারাও যায় স্পটে। এরপরে আমরা ওই যে যারা গুলি করছিল তাদেরকে আমরা ধাওয়া করি এবং তাদের দিকে গুলি ছুড়ি এবং গুলি ছোড়ার পরে তারা ওখান থেকে দ্রুত পালায় তারা যায়। আওয়ামী লীগের দলীয় লোক। দলীয় লোকজন ছিল। দলীয় লোকজন ছিল মানে একজন ছিল এর সাথে আসলে ওটা দলীয় লোকও বলা যায় না। এটা হচ্ছে একটা গুন্ডা বাহিনী। মানে সর্বহারার একটা নেতা ছিল। চরম খারাপ প্রকৃতির লোক এবং আওয়ামী লীগের লোকজন যারা তারা একপাশেই ছিল। তারা এদিকে আসে নাই। আমরা ওইভাবেই তাদেরকে বিরত রেখেছিলাম আরকি। কিন্তু সে ওই যে একটা গলি দিয়ে ঢুকে এসে এই কাজটা করে গেছে আরকি। তো তখন তাৎক্ষণিকভাবে আমরা কিন্তু গুলি করি এবং সামনে গিয়ে তাকে নিবৃত করা হয়। আমাদের ঐদিনে প্রায় ৬৫ রাউন্ড গুলি করা হয়। কোনটাই কিন্তু ছাত্র বা জনতার দিকে আমরা কোনো গুলি একটা রাউন্ডও গুলি করি নাই। সবই করা হইছে ওই যে
যারা দুষ্কৃতিকারী ছিল তাদের দিকে। তখনকার কিন্তু পুলিশ নিয়ে কিন্তু অনেক সমালোচনা ছিল। সেই জায়গা থেকে আপনি কোন দৃষ্টিকোণ থেকে ছাত্রদের নিরাপত্তা দেওয়া বা ছাত্রদের উপর গুলি না করা বা তাদের উপর তারা যেন কোনো কষ্ট না পায়। এক কথায় তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য আপনার এত চিন্তা কেমনে চলে আসলো? কিন্তু সেই সময় কিন্তু এই পুলিশ প্রশাসন আপনাদের পুলিশ প্রশাসনের কিন্তু সমালোচনাও ছিল বেশ। এটা আসলে ১ম থেকেই এটা আমি জানি না। এটা আল্লাহর রহমত হয়তোবা। যে আমাদের মাথায় কখনোই আসে নাই যে ছাত্র ছাত্র জনতা জনতা যারা কিন্তু আছে আপনাকে তাদের পেয়ে উপরে কিন্তু অনেকাংশে ভরসাও পেয়েছিল কি? হ্যাঁ, আমরা ওদের আন্দোলন করার সুযোগ দিয়েছিলাম। তবে সেটা একেবারে যেন শান্তিপূর্ণ হয় সেভাবে, এবং তারা কিন্তু কথাও শুনেছে এবং ওইভাবেই কাজ করতেছিল। এবং যারা দুষ্ট প্রকৃতির যারা ছিল দুষ্কৃতিকারী, তারাও কিন্তু তাদেরকে আমরা কিন্তু বারবার যাদের সাথে আমাদের যোগাযোগ ছিল তাদের আমি নিজে প্রতিদিনই আমার কাজ ছিল যে এইখানে বাইরে থেকে মানে পুলিশের বাহিরে বা অন্য আইন শৃঙ্খলা বাহিনীর বাইরে কেউ যেন এসে ছাত্র জনতার উপর আন্দোলন না হামলা না করে। যদি করে তাহলে তাদের বিরুদ্ধে কিন্তু আমি ব্যবস্থা নিব। এবং যা করা লাগে সেটা আমরা করব। আমরা ঠেকাবো। আমরা কি করতে হবে এটা আমরা ভালো বুঝি। কিন্তু এটা কোনোভাবে অন্য কোনো কিছু কিন্তু করলে আমি কিন্তু তার বিপক্ষে অবস্থান নিব। একদিকে রাষ্ট্র কর্তৃক প্রদত্ত দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষা করা। আবার এদিকে দেখা যাচ্ছে যে ছাত্রদের অধিকার বা ছাত্রদের যারা নিরাপত্তা দেওয়া, এই দুটোকে কেমনে আপনি মেইনটেইন করে তখন কাজটা করেছিলেন আসলে? এটা আমাদের একটা টিম এফোর্ট ছিল। আমরা সবাই মিলে একসাথে কাজ করেছি। আমার সাথে যারা ছিল আমরা ভাগ করে নিয়েছিলাম এবং ওইখানকার যারা লোকজন ছিল তারাও অনেক কোঅপারেট করছে। এবং ছাত্র জনতা যারা ছিল তাদের সাথে আমার একেবারে খুবই ভালো একটা সমন্বয় ছিল। এবং আমরা যেটা বলতাম সেটা তারা কিন্তু মানতো এবং তারা শান্তিপূর্ণ আন্দোলনের পক্ষেই ছিল। কিন্তু ওই যে কিছু দুষ্কৃতিকারী বা কিছু খারাপ লোকজন দুষ্ট প্রকৃতির লোকজন ছাত্রদের দেখে থাকলে কি আপনার ওইটা মনে হলো না? নিশ্চয়ই ওইটা মনে হয়েছে। তার কারণে যে আপনিও তো একজন বাবা। আপনি তো ২ টো সন্তান, একটা মেয়ে বাবা আপনি। তো সুতরাং আপনি ওই থিমটা চলে আসছে কিন্তু মাথায় অবশ্যই আসলে। এটা চলে আসছে। আরেকটা বড় বিষয় কাজ করেছে যেটা আমি ব্যক্তিগতভাবে ফিল করেছিলাম যে আমরা কিন্তু ওই যে যখন ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, ঢাকা ইউনিভার্সিটিতে তখনও বিশেষ করে ২০০৬ ৭-৮ এর দিকে বেশ কিছু কয়েকটা আন্দোলন হয়েছিল। এই যে কোটা বিরোধী আন্দোলনও হয়েছিল। এবং ওই কোটা বিরোধী আন্দোলনে কিন্তু আমিও ছিলাম। তো যেহেতু এই কোটা বিরোধী আন্দোলনে আমি নিজে ছিলাম এবং ওই সময়ে ছাত্ররা যে আন্দোলন করতেছিল সেটা হচ্ছে কোটা বিরোধী আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন করতেছিল। তো এইটার একটা মৌন সাপোর্ট তো অবশ্যই আমার একেবারে মানে ফ্রম মাই হার্ট এটা ছিল। আরেকটা ব্যাপারে একটু চলে আসি, সেটা হচ্ছে আমরা দেখেছিলাম যে এটা খুব আলোচিত ছিল। তথ্য অধিদপ্তরের একজন অফিসার, তার ছেলে অপহরণ হলো এবং এটাই তার আর্তনাদ দেখে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এটা তার নজরে চলে আসলো। সাথে, সাথেই আপনাকে কল দিয়েছে এবং আপনি রুদ্ধতার অভিযান চালিয়ে প্রায় ১ থেকে ২ ঘন্টার মধ্যে আপনি একবার সুস্থভাবে তাকে আপনি উদ্ধার করলেন। এই এক প্রকার এটা খুব চ্যালেঞ্জ নিয়েছিলেন আপনি। একদিকে মাননীয় প্রধানমন্ত্রীর ফোন, দ্বিতীয় দিকে আপনার তাকে আ উদ্ধার করা বা সবকিছু কারিগরি ব্যবস্থা, প্রযুক্তিকে কাজে লাগিয়ে কাজটা করা। তখনকার পরিস্থিতি কেমন ছিল? আসলে এটা তো আ যখন ওই যে ভুক্তভোগী যে ছিল বা যার সন্তান অপহরণ হয়েছিল, তো উনি সচিবালয়ে চাকরি করতেন। তো সচিবালয়ে চাকরি করার পরে তারপরে সে যখন জানতে পারে যে তার ছেলেকে পাওয়া যাচ্ছে না, মুক্তিপণ চাচ্ছে বা টাকা-পয়সা চাচ্ছে না হলে মেরে ফেলা মেরে হবে। ফেলা হবে। এরকম একটা কঠিন পরিস্থিতিতে তখন সে দিক-বিদিক আসলে ছোটাছুটি করতে থাকে। একটা পর্যায়ে যখন বুঝতে পারে যে মাননীয় প্রধানমন্ত্রী তখন সচিবালয়ে অবস্থান করতেছিল। তো মাননীয় প্রধানমন্ত্রী বের হবে এই সময় গিয়ে কিন্তু সে সবকিছু প্রটোকল ভেঙে কিন্তু ওখানে গিয়ে সে তার বক্তব্যটা উঠায়ে ধরছে। তখন যেহেতু বিষয় ছিল আসলে ছোট বাচ্চা বা তার স্কুল পড়ুয়া ছেলের ব্যাপারে এবং এটা একটু সেনসিটিভ এবং সিরিয়াস ব্যাপার ছিল। তো মাননীয় প্রধানমন্ত্রী এটা সিরিয়াসলি নিয়েছে এবং যেখানে বললে হয়তোবা এটা দ্রুত গতিতে কাজটা হবে এবং যারা কাজটা করবে ওইজন্য হয়তো মনে হয়েছিল যেহেতু আমি রমনা ডিভিশনে তখন ডিসি, তখন সরাসরি আমাকেই বলেছিল। তো এটা বলার কারণে যেটা সুবিধা হইছে যে আমার মাঝখানে আর সময়ক্ষেপণ হয় নাই। আমরা কিন্তু দ্রুত এটা নিয়ে যখন ওই যে মানে সিদ্ধান্ত নিতে দেরি হয় নাই আপনার। হ্যাঁ, যে ছেলেটা অপহরণ হলো তার বাবার নাম ভুলে গেছি আমি। ওনার সাথে আমার ফোনে কথা হলো। ওনার নাম্বারটা নিয়ে যে নাম্বার থেকে ও মুক্তিপণ চাচ্ছিল, ওই নাম্বারগুলো নিয়ে আমরা সাথে, সাথে কিন্তু দ্রুত গতিতে কাজটা করে ফেলি। এর mধ্যে তার বাবার সাথেও যোগাযোগ করি। যোগাযোগ করে একটা পর্যায়ে যখন আমরা ওই যে এই মতিঝিলের কাছাকাছি ওই এলাকায় থেকে আমরা কিন্তু তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করি। এটা কি আপনার স্পিডটা আরো বাড়িয়ে দিল মাননীয় প্রধানমন্ত্রীর ফোন? ওটা কি মনে করেন না আপনি? আ অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী যদি বলে এটা তো অবশ্যই একটা অনুপ্রেরণার বিষয় এবং এটা অনেক সাহসের একটা বিষয় যে আমাকে বলেছে মানে কি আমাকে কাজটা করতে হবে। তো এই যে একটা আমাকে কাজটা করতে হবে বাই এনি হাউ,
তো এইটা আমার মধ্যে ছিল এবং আমার টিম নিয়ে আপনার কি মনে হয় না এত পুলিশ আপনার উপরে আরো অনেক পুলিশ অফিসার আছে, আপনাকে যে আপনার সফল অভিযানের নেতৃত্ব দিয়েছেন সেটাকে কেন্দ্র করে আপনাকে খুঁজে নিলেন মাননীয় প্রধানমন্ত্রী? না খুঁজে নিলেন মানে এটা আসলে মাথায় ওই সময় একটা জিনিসই ছিল, সেটা হচ্ছে অক্ষত অবস্থায় তাকে এই ছেলেটাকে উদ্ধার করতে হবে। এই উদ্ধার করার জন্য ওই সময় যেটা মনে হয়েছে আমার মনে হয় যেটা করছে সেটাই করছে এবং ওইটা যেটা করা উচিত ছিল সেটাই করেছে এবং ওইটা কিন্তু আমরাও কিন্তু সেভাবে এক্সিকিউট করেছি এবং এটা যদি দেরি হতো বা অন্য কোনো কিছু হতো তাহলে তো এটা খুব খারাপ হতো যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে গেল আবার ছেলেটা। এখন তো আমরা দেখি যে গতকালকে একটা মাননীয় ঘটনা প্রধানমন্ত্রী ঘটেছে। খুব প্রশংসা পেয়েছেন পুরো জাতি থেকে, পুরো দেশ থেকে কিন্তু, এবং এই প্রশংসা কিন্তু আপনিও পেয়েছেন, আপনার নেতৃত্বে ছেলেটাকে উদ্ধার করতে পারলো। এখন আমার ছেলে আমার মেয়ে যদি এরকম একটা পরিস্থিতির শিকার হয় তখন তো আমার অবস্থা কি হতে পারে ওইটা একটু ফিল করলে কিন্তু আমরা আসলে এই যে ওইভাবে কিন্তু আমরা কাজটা করেছি, এটা অন্য কোনো কিছু না। যেমন গতকাল পরশুদিনে আপনারা দেখবেন যে চট্টগ্রামে আসার পরে পটিয়াতে একটা ছোট বাচ্চা পরশুদিন দুপুরের পর থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। আমার আমার খালি একটাই চিন্তা হয়েছে যে আমার বাচ্চাও তো হারাতে পারতো বা আমার বাচ্চা হারালে আমি কি করতাম, তাহলে সেই কাজটা আমি করব। আমি কিন্তু ওটা একেবারে রাত দিন মানে একেবারে তো আমি ২-৩টা টিম, আমি ডিবির টিম, থানার টিম আমি হচ্ছে ওইখানে রাখছি এবং এটা চষে বেড়াইছি যে ওইখানে আসলে এটা কিভাবে মানে কোথায় গেল। পরবর্তীতে যদিও এটা খুবই স্যাড নিউজ আরকি যে গতকাল রাত্রে আমরা বাচ্চাটাকে উদ্ধার করেছি কিন্তু সেটা জীবিত উদ্ধার করতে পারি নাই। এবং এটার তার পাড়া প্রতিবেশী যে ছিল একটা ওটা আমি পরে বলবো, একটা মেয়ে স্কুল পড়ে কলেজ পড়ুয়া মেয়ে, সে কিন্তু এই কাজটা করেছে এবং তাকে মেরে আবার হচ্ছে তার বাসার পাশে যে একটা নর্দমা ছিল ওর ভিতরে লুকায় রাখছে। তো এইটা আসলে খুবই প্যাথেটিক। যদি আমি ওটাকে আ জীবিত অবস্থায় বাচ্চাটাকে উদ্ধার করতে পারতাম তাহলে আমার জন্য এটা বিরাট একটা অ্যাচিভমেন্ট বা সাফল্য হইতো। কিন্তু আসলে এটা তো সম্ভব না। কারণ ওরা তো একেবারে পাড়া প্রতিবেশী এবং যখন ঘটনা ঘটছে মানে যে পরশুদিন যখন একটা বা পৌনে ১টার দিকে এই মিসিং হইছে, ১-১.৫ ঘন্টার মধ্যে মেরে ফেলছে। নির্বাচনের কয়েকটা দিন আগে ৬ ফেব্রুয়ারি, নির্বাচন তো ১২ ফেব্রুয়ারি, ৬ ফেব্রুয়ারি একটা বড় আন্দোলন হতে আমরা দেখেছি আসলে নবম গ্রেডের পে স্কেলের জন্য আরকি, যারা সরকারি কর্মচারী আছে। সেটা কিন্তু ভয়াবহ একটা অবস্থানে চলে গিয়েছিল আন্দোলনটা, এবং এই একটা সময় করে যমুনা অভিমুখে। এত বড় একটা দায়িত্ব, একটা চ্যালেঞ্জ আন্দোলন সামাল দিলেন কেমনে? আর কয়েকটা দিন পরে কিন্তু নির্বাচন। এটা কি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন বা এটা সফলও হয়েছেন? কেমনে হয়েছেন একটু বলেন তো? এখন আপনারা যা ইচ্ছা তাই করলে তো আর এটা আমরা করতে দিতে পারি না। বিষয়টা এটা। এখন আমরা চাই যে ওনারা এই যে এখানে অবস্থান নিচ্ছে প্রেস ক্লাবের সামনেই থাকুক, প্রেস ক্লাবের পাশে যে জায়গাটা আছে ওইখানে থাকুক। ওনারা তো আর হচ্ছে এখানে আমাদের কাছ থেকে অনুমতিও নেয় নাই বা কিছু বলেও নাই। ৫ তারিখে সন্ধ্যার সময় যেটা দেখলাম যে এই ইনকিলাব মঞ্চের ২০ থেকে ২৫ জন এরা একেবারে বিভিন্ন তো যমুনার সামনে তো তখন তো রাস্তা গাড়ি নিয়ে যাওয়া যেত। হয়তো পায়ে হেঁটে যাওয়া যেত না বা মিছিল আকারে যাওয়া যেত না। কিন্তু গাড়ি নিয়ে এটা একেবারে ইন্টারকন্টিনেন্টাল থেকে ওই যে বিভিন্ন দিক দিয়ে বের হয়ে যাওয়া যেত। কাকরাইল মসজিদের মোড় দিয়ে বা এদিকে ঢাকা ক্লাবের অফিসার্স ক্লাবের সামনে দিয়ে বিভিন্ন দিক দিয়ে চলে যাওয়া যেত। তো ওই ইনকিলাব মঞ্চের যারা আছে তারা কিন্তু সন্ধ্যার আগে ওইখানে তো বিভিন্ন দিক থেকে এসে এই যমুনার সামনে এক করে এসে জড়ো হয়। জড়ো হয়ে তারা ওখানে একটা মিছিল বা একটা প্রতিবাদ জানাতে থাকে যে আ শহীদ হাদি হত্যার বিচার চাই। তো এই দিন থেকেই শুরু এবং ওইখানে আমরা সাথে কিন্তু আমরা ওখানে যাই। যাওয়ার পর যেহেতু এটা সেনসিটিভ প্লেস 144 সবসময় জারি করা থাকে। তো এইখানে যদি ওই ইনকিলাব মঞ্চ চলে আসে, ইনকিলাব মঞ্চ সবসময় কাজ আন্দোলন করতেছে শাহবাগ মোড়ে বা অন্যান্য জায়গায়। কিন্তু ওই দিনই কিন্তু চলে আসছে ৫ তারিখে কিন্তু সন্ধ্যার সময় এখানে চলে আসছে। তো আমরা গিয়ে বোঝানোর চেষ্টা করেছি, ওখান থেকে উঠানোর চেষ্টা করেছি কিন্তু কোনোভাবেই কোনো কাজ হয় না। পরে আমরা চারিদিকে বন্ধ করে দিয়েছি যে নতুন করে যেন কেউ আর না আসে। এরকম কোনো গোয়েন্দা তথ্য পেয়েছেন বা নির্বাচনকে একটু প্রতিহত করার জন্য বা নির্বাচন এটার প্রক্রিয়াকে আসলে বাধা দেওয়ার জন্য আমার কাছে এবং ওই সময় যারা গোয়েন্দা তথ্য পরবর্তীতে আমরা যেটা পেয়েছি যে এটার মূল উদ্দেশ্যই ছিল আসলে নির্বাচনকে বাধাগ্রস্ত করা। ইয়ে করা, ডিলে করা। নির্বাচনকে ডিলে করা বা বাধা দেওয়া বা ওই ১২ তারিখে নির্বাচন যেন না হয় এটার একটা অন্যতম একটা উদ্দেশ্য ছিল। আমার কাছে এটা পরবর্তীতে গোয়েন্দারা তথ্য বিশ্লেষণ করে যেটা জানাইছে। তো এটা ছিল ওইদিন ওই রাত্রে কিন্তু সারারাত আমরা হচ্ছে যমুনার সামনেই। এবং পরের দিনে এই যে পে স্কেলের যে জন্য যে আন্দোলন এবং আন্দোলনকারীদের সাথে আমাদের কিন্তু কথা হইছে। এবং তারা বলছে যে ওইটা পরের দিনে তারা ১২টার দিকে যমুনা থেকে ওই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মুভ করবে। তো আমার সাথে সবসময় তারা সমন্বয় করে রাখে। এর আগে বহুবার আন্দোলন করেছে, সববারই কিন্তু আমাদের সাথে একেবারে টোটাল একবারে আমাদের সাথে যোগাযোগ করে সবকিছু করেছে। এবং ওইখানকার যারা সভাপতি, সেক্রেটারি সবার সাথে আমার সুসম্পর্ক। তো ১২টার দিকে ওইখান থেকে বের হবে। আমি সারারাত ছিলাম। আমি সকালে গেছি, গিয়ে একটু রেস্ট নেওয়া হইছে বাসায়। রেস্ট নিতেই এই ৯টা ৯:৩০টার দিকে আমি জানতে পারি যে ওখানে কয়েক হাজার মানে ৪০-৫০ হাজার লোকজন এই কেন্দ্রীয় শহীদ মিনারে।
এবং তারা যে কোনো সময় বের হয়ে যেতে পারে। তো তখনও আমি কিন্তু যোগাযোগ করেছি যে ওই সভাপতি সেক্রেটারির সাথে। তখন তারা বলল, "না, আমরা তো আপনি আসলে আপনার সাথে কথা বলে তারপর বের হব ১২টার সময়।" তো আমিও একটু রিল্যাক্স হয়ে গেলাম যে ঠিক আছে। আমিও রেডি হচ্ছিলাম ১০টা ১০:৩০ দিকে। এই সময় দেখি তারা অলরেডি হুট করে বের হয়ে গেছে। পরে আমি যোগাযোগ করার চেষ্টা করছি কিন্তু ওরা বলল যে ওদের সাথে যোগাযোগ করতে পারি নাই। তার মানে এটা ছিল একটা বৃহৎ প্ল্যানের একটা অংশ। যেন পুলিশকে একটু মিসগাইড করে তারা একটু ভুল তথ্য দিয়ে এটাকে ত্বরান্বিত করা। ওইজন্যই এটা হইছে যেটা হইছে তারা কিন্তু খুব সহজে ওখান থেকে যেহেতু আমাদের প্রস্তুতি ছিল না। আমরা তো জানি যে ১২টার দিকে আসবে। ওইভাবে আমাদের প্রস্তুতি ছিল। কিন্তু এইটা হুট করে 10:30 থেকে বের হওয়া এবং এর সাথে অন্যান্য অনেকগুলো আন্দোলনকারী বা অনেকগুলো স্টেক হোল্ডার যারা আছে তাদের সাথে কিন্তু তাদের যে গোপন আঁতাত হইছে বা যোগাযোগ হইছে, তাদের নাম না বলি, এই এই বিষয়টা আমার জানা ছিল না। ওইদিনে কিন্তু একটা বৃহৎ দলের আ আ ছাত্র সংগঠনের বা প্রতিষ্ঠাবার্ষিকী ছিল এই শাহবাগ মোড়েই। এবং তারাও যে এদের সাথে আন্দোলন যোগাযোগ করছে এবং এদের মধ্যে যে একটা লিয়াজও আছে এটা আমরা মানে ওই সময় গোয়েন্দা তথ্য আমাদের কাছে ছিল না। তো এইজন্য তারা করছে কি ১২টার পরিবর্তে ১০টা ১০:৩০ দিকে তখন ওখান থেকে রওনা দিয়েছে। দেওয়ার কারণে যে কারণে হয়েছে আমরা কোনো জায়গায় আমাদের যে ফোর্সগুলান ছিল কম ছিল। ওইভাবে প্রস্তুতি ছিল না। তারা কিন্তু ওই যে বাধা-টাধা উপেক্ষা করে একেবারে সরাসরি যমুনাতে চলে যায়। যমুনাতে গিয়ে ওখানে একবারে চরম একটা বিশৃঙ্খল অবস্থা এবং ওইখানে যেকোনো সময় এটা মাননীয় প্রধান উপদেষ্টা যেহেতু ওখানে থাকে, তো ওইখানে ভিতরে ঢোকার মতো উপক্রম হয়েছিল। তো এরকম একটা চরম বিশৃঙ্খল অবস্থা যখন শুরু হলো তখন আমাদের যারা ফোর্সের যে অবস্থাও তো খারাপ ছিল। তখন ফোর্সের মধ্যে যে এটা একটা ওরা এটা কেমনি ঢুকিয়ে দিয়েছিল যে এই ফোর্সের আবার বলতেছিল কোনোভাবে তারা বাধা দিচ্ছিল না বা তাদেরকে ওইখান থেকে যে সরায় দেওয়ার জন্য যে চেষ্টা সেটা করতেছিল না। না করার কারণ হচ্ছে যে তারা আমাকেও এসে বলেছে কয়েকজন, "স্যার এটা তো যদি বেতন বাড়ে সেটা তো আমারও বাড়বে।" তাই বললাম যে, "ভাই ঠিক আছে বেতন তো আমারও বাড়বে, তোমারও বাড়বে। কিন্তু ঘটনা হচ্ছে এই অবস্থা করে তো এটা তো আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে তো আমরা এটা করতে দিতে পারি না। এটা করার সুযোগও না। এটা তো 144 জারি করা। এখানে তো এটা তো আমার আর দেশে কিছুই থাকবে না।" তো তারপরে আমাদের যে স্টেপটা ছিল ওইখানে আমাদের ৪০-৫০ জনের ৪০ জনের একটা স্টেপ টিম থাকে। ওই স্টেপটা আমাদের একেবারে নিজস্ব আরকি এবং ছেলেপেলেগুলান খুবই ভালো এবং এরা খুবই শক্তি সব দিক থেকে একবার তরুণ আরকি। তো ওরা আমার কথা শুনতো এবং আমার সাথে ১০-১২ জন ছিল আমার অফিসের যারা সিভিলে। এইটা সহ ওইটা এবং আমাদের যে জয়েন্ট কমিশনার স্যার ছিল এখানে শহীদুল্লাহ স্যার। তো শহীদুল্লাহ স্যারকে আমরা পেয়েছি। তারপরে আমাদের অ্যাডিশনাল কমিশনার স্যারও এর মধ্যে চলে আসলো। অ্যাডিশনাল কমিশনার নজরুল স্যার। তো আমরা এই স্যারদের নেতৃত্বে তখন এই সবাইকে আমাদের যেগুলো না এখানে কিন্তু অনেক ফোর্সের অভাব নাই। এর মধ্যে মনে হয় প্রায় ৫-৭০০ মতো ফোর্স আসছে। কিন্তু কেউ কোনো কাজ করে না। তখন আমরা এসটিএফ সহ এবং স্যারদের নেতৃত্বে আমাদের যে ওয়াটার ক্যানন জল কামান প্রয়োগ করে এবং সাউন্ড গ্রেনেড মেরে আমরা কিন্তু মোটামুটি আধা ঘন্টার মধ্যে আমরা কিন্তু সব একবার পরিষ্কার করে ফেলছি। আপনার ফেভারিট একটা খেলা হচ্ছে টেনিস খেলা। আপনি টেনিস খেলছেন, সেখান থেকে দূরে চলে আসলেন। আপনি অভিযানে যুক্ত হলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে যুক্ত হয়ে গেলেন। পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য কাজ শুরু করে দিলেন। আপনি মসজিদে গেলেন নামাজ পড়ার জন্য, সেইখান থেকে আপনি ছুটে চলে আসলেন। আপনার অভিযানের সাথে যুক্ত হয়ে গেলেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য কাজ করে গেলেন। এই যে আপনাদের দুটো ব্যাপার আছে সেটা হচ্ছে বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিং মানে জনগণের সাথে মিশে যাওয়া। তো এটা একটা জনবান্ধব পুলিশিং হিসেবে দেখছে সকলে মিলে। ব্যাপারটাকে আপনি কতটুকু এনজয় করছেন? একটা ওই যে আমার একটা ছবি ভাইরাল হয়েছিল হাফ প্যান্ট পরায়। হাফ প্যান্ট পরা তো এইটা আসলে ছিল যমুনা তো আসলে এই সময় খুবই সেনসিটিভ একটা প্লেস ছিল। এবং যমুনা চারিদিকেই কিন্তু মোটামুটি আমাদের ব্লকেড ছিল। এই ইন্টারকন্টিনেন্টাল তারপরে এই যে কাকরাইল মসজিদের এখানে বিভিন্ন জায়গায় ব্লকেড ছিল। তো আমি এমনিতেই তো আসলে খেলাধুলার সময় ওইখানে একটু সুযোগ খুবই কম। যেদিন একটু সুযোগ থাকে, ঝামেলা কম থাকে তখন সন্ধ্যার পরে আমরা একটু খেলি। আমাদের অফিসার্স মেসও আছে ওইখানে। তো অফিসার্স মেসে ওই দিনের ঘটনা বলছি। ওই দিনে আমরা আসলে একটু আ টেনিস খেলছিলাম। তো টেনিস খেলতে হঠাৎ করে ওই যে সেটে দেখি চিল্লাচিল্লি হচ্ছিল যে সবাই চলে আসতেছে, মানে ভেঙে ফেলতেছে এই যে এরকম ব্যারিকেড ভেঙে ফেলছে। তো ব্যারিকেড ভেঙে ফেলছে তখন আমরা শুনলাম কি হইছে? তো বলল যে এরকম ঘটনা ইন্টারকন্টিনেন্টাল থেকে এরকম ৪-৫০০ লোকজন হচ্ছে ওই চলে আসতেছে। আমাদের কোনো কথা শুনতেছে না। তারা এই যমুনার দিকে যাচ্ছে। তো যেহেতু আমাদের ওটা খুব বেশি দূরে ছিল না, পাশেই ছিল। তো এখন ওইখানে থেকে এই যে ড্রাইভার, বডিগার্ড, অমুক-তমুক এগুলো ডাকা বা গাড়ি রেডি করা এগুলো আমার জন্য আমি চিন্তা করলাম যে ওর সাথে আমি এখান থেকে হেঁটে বা দৌড়ে যাই। সুহৃদ উদ্যানে কিন্তু হচ্ছে আপনার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে আপনারা মানে খুব অভিযান চালাচ্ছেন। সেখানে একটা তর্ক-বিতর্ক আমরা দেখতে পেয়েছি আপনাকে নিয়ে। আবার একটা গোষ্ঠী যারা অপছন্দ করছে ব্যাপারটাকে, যারা মাদকের অভিযানটাকে অপছন্দ করছে বা আপনাকে অপছন্দ করছে, তারা আবার বলছে যে
যে ডিবি হারুনের পথে যাচ্ছেন আপনি, এরকম অনেক আন্দোলন আমরা দেখেছি কিন্তু গুটি কয়েক লোককে দিয়ে অভিযান পরিচালনা করা, তর্ক বিতর্ক করা, এই পুরোটা ব্যাপারটা কিন্তু একটু ভাইরালও হয়েছে ব্যাপারটা। আপনি আসলে এটা কিভাবে দেখছেন আপনি? আসলে সোহরাওয়ার্দী উদ্যানে তো আসলে উদ্যানটা খুবই সেনসিটিভ আরকি। ওইখানে একপাশে তো ঢাকা ইউনিভার্সিটি, আবার এই আশেপাশে এই পাশে হাইকোর্ট, এদিকে শাহবাগ, এইদিকে আবার যে এই মৎস্য ভবনের যে অংশটা বা এই যে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট আছে। তো এগুলোর সবকিছু বিবেচনায় ওইখানে কিন্তু প্রচুর ভিতরে যেহেতু জঙ্গল আছে, একটু ঝোপঝাপড়া বেশি আছে, গাছপালা বেশি আছে, আলোর ব্যবস্থা নাই। ওইখানে ওয়াকওয়ে ঐরকম নাই এই যে সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে। এই আমার ভিতরে কিছু অ অবকাঠামো গুলো আছে যেগুলো একটু পরিত্যক্ত অবস্থায় আছে, যেগুলো ব্যবহার করা কথা ছিল ভিজিটরদের জন্য। কিন্তু তারা ভিজিটররা ব্যবহার না করে এটা হচ্ছে ওই মাদক ব্যবসায়ীরা ব্যবহার করতেছে। এই করার কারণে ওইখানে কিন্তু একটা মাদকের একটা অভয়ারণ্য। তো এইটা আমরা এইটা যেন না থাকে এটার জন্য আমি বহুবার আমরা হচ্ছে গিয়ে অভিযান করেছি, দিনে করেছি, রাতে করেছি, সন্ধ্যায় করেছি। ওইদিন যেটা ছিল যে তখন তো আ রোজার সময় ছিল। একবারে মোটামুটি এশার নামাজ বা এশার নামাজের পরে আমরা মোটামুটি ৯ টার দিকে যে তারাবি যখন চলছে, আমরা এশার নামাজটা শেষ করে আমরা ওখানে ভিতরে ঢুকে গেছি যে এই সময়টাতে কারা থাকে? যারা থাকবে তারা তো নিশ্চয়ই ভালো মানুষ না এবং তারা হচ্ছে এই কাজেই থাকবে। তখন কিন্তু আমরা ২-৩ টা টিম ভাগ হয়ে আমরা ভিতরে ঢুকি। ভিতরে ঢোকার পরে ওই যে ভিতরে যারা ওই যে ওখানে চলাফেরা করতেছে তাদেরকে আমরা আসলে যে ঠিক আছে ভাই আপনারা এত রাত্রে এই সময় তারাবির নামাজের সময় তো আপনারা এই নামাজ-টামাজ বাদ দিয়ে মুসলমান যদি হয়ে থাকেন তাহলে কিছু না হলে আপনি বাসায় যা থাকেন বা অন্য কোথাও থাকেন এই যে ঝোপঝাপড়ার ভিতরে কেন? তো এই যে ওইখানে যেটা হয় আরকি যে কিছু আছে যারা হয়তো ঢাকা ইউনিভার্সিটি বা এখানে আশেপাশে যারা ওই যে বিভিন্ন ওই যে বাম দলের সাথে জড়িত আছে এরা একটু বেশি ডেসপারেট হয় এবং তারা মনে করে যে এটা হচ্ছে আমরা এখানে থাকবো না তো থাকবে কে? বা আমরা তাই আমি এক আছি প্রকার আপনার মাদক সমস্যা সেবনও নেই। তারা অধিকার মনে করে। হ্যাঁ, অধিকার মনে করে এবং তারা যে আমি যে সার্চ করব এটার জন্য তারা এটাই হচ্ছে তারা মনে করে যে এটা তাদের জন্য বিরাট অসম্মানের। এবং আমরা বলি যে ভাই আমি তো এখানে আসছি আপনারা এই যে এত রাত্রে এখানে যে ঘোরাফেরা করতেছেন এই যে জঙ্গলের ভিতরে এই যে ইয়ের ভিতরে আবার অনেকে খাচ্ছেন। তো এইখানে তো আপনারা সার্চটা করে যে না পাইলে সমস্যা নাই। আপনারা হচ্ছে যদি আপনার কাছে কিছু না থাকে তো আপনি সুন্দর করে চলে যাবেন। কিন্তু আমাদের তো সার্চ করতে দিতে হবে। কিন্তু সার্চ করতে দিবে না। ১ম এই আমাদের সাথে খুবই অ্যা এ মানে অ্যাগ্রেসিভ মোডে কথাবার্তা বলল। কথা বলার এক পর্যায়ে হঠাৎ করে যেটা আমরা আসলে এটাও আমরা করতে চাই না বা কখনো আমি করতেও বলি নাই। এটা আমাদের এক ফোর্স যখন দেখছে আমার সাথে বেশি তর্কাতর্কি করতেছিল একটা পর্যায়ে সে হচ্ছে একটু কিছু আ আ মারপিটের একটা শিকার হয় তখন সাথে আমরাই আটকাই। আটকানোর পরে তাকে ওখান থেকে নিয়েও যাই। পরে কিন্তু তাকে আমরা ছেড়েও দেই যে সে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ওই হিসেবে কিন্তু ছেড়েও পরবর্তীতে দেওয়া আমরা হয়। ছোট একটা কিন্তু আন্দোলন পরে দেখা গেল যে দেখেছিলাম। এটাই ওই ছেলেটাই আবার হচ্ছে পরবর্তীতে গিয়ে তার কাছে কিন্তু হাতুড়ি, বাটাল, অমুক-তমুক হ্যাঁ, এরকম অনেক কিছু ছিল। সে বলল তারপরে মশারি দেখেন টাঙ্গানোর জন্য বলছে। সে সে মশারি টাঙানোর জন্য যাই হোক এগুলান কিন্তু তারাই কিন্তু পরবর্তীতে গিয়ে আবার হচ্ছে এটা তারা যে জড়ো হলো, সংগঠিত করলো। পরের দিনই ব্যাপক মিছিল-টিছিল করলো আমাদের বিরুদ্ধে। তো এখন আমরা তো গেছি ভাই নিজেদের স্বার্থে না। আমরা তো গেছি ওই যে মাদকের বিরুদ্ধে এটা আমাদের রাষ্ট্রের স্বার্থে যে সরকারের স্বার্থে এবং জনগণের স্বার্থে। তো এইটা যদি করতে গিয়ে যদি আমি তোমাকে সার্চই না করতে পারি তাহলে তো আমার পুলিশিং করার কি আছে? পুলিশিং করার দরকার ছিল না। আপনি খুবই আলোচিত একজন পুলিশ কর্মকর্তা। আপনি আলোচনায় থাকতে চান। এটা কি আসলে আলোচনার কেন্দ্রগুলা বা আলোচনার বিষয়গুলো আপনার কাছে চলে আসে? নাকি নিজেকে আসলে আলোচনায় রাখতে চান আসলে? জনাব মাসুদ আলম। আমি মনে করি না যে আমি আলোচিত আ পুলিশ অফিসার বা আলোচিত ব্যক্তি। আমি আসলে আমরা যে কাজগুলো করি এই কাজের মধ্যে বা কাজের মাধ্যম দিয়ে হয়তোবা আলোচনায় অনেক কিছুই চলে আসে। তো আমি আলোচনায় থাকতেও চাই না। আলোচনার বিষয়টা আমার মুখ্য না। আমার মুখ্য বিষয়টা হচ্ছে কাজ করা। যে আমার যে কাজ, আমার যে দায়িত্ব, আমার যে কর্তব্য সেটা আমি যেন সঠিকভাবে পালন করতে পারি এবং সেই ক্ষেত্রে যে যেটা আপনি দেখেছেন যে ডিসি রমনা থাকা অবস্থায় আমরা যে সময়টাতে পার করে আসছি এবং যেখানে ছিলাম ওইটা তো একেবারে ঢাকার হার্ট পয়েন্ট। তো এইখানে থাকার কারণে আসলে অনেক বিষয়ই আলোচনা হয়েছে বা আলোচিত হয়েছে। তো যেখানে আমরা এবং হয়তো চাঞ্চল্যকর ব্যাপারগুলো নিয়ে যেহেতু কাজ করেছেন সে কারণে আলোচনায়। আপনি রাজধানীতে কাজ করেছেন, এখন বর্তমানে বন্দরনগরীতে কাজ করছেন। এটা খুব চ্যালেঞ্জিং একটা জোনও বলা যায়। একটা শিল্পাঞ্চল আছে, পাহাড় আছে, আবার রাজনৈতিক সংবেদনশীলতা আছে। এই কয়েকটা মাসে আপনি কাজ করছেন, কেমন বুঝতেছেন আসলে চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি? চট্টগ্রাম জেলায় আসলে অনেক চ্যালেঞ্জ আছে। বিশেষ করে এখানকার যে ভূপ্রাকৃতিক যে বৈশিষ্ট্য এটা একটু অ আমাদের জন্য অনেকটা চ্যালেঞ্জিং। বিশেষ করে এখানে অনেক দুর্গম পাহাড় আছে, পর্বত আছে, জঙ্গল আছে
এখানে নদী নালা সমুদ্র আছে, এটা তো প্রাকৃতিক চ্যালেঞ্জ, এটা বিরাট বড় একটা চ্যালেঞ্জ এই এলাকার জন্য। চট্টগ্রামের পাশাপাশি একটা সুন্দর রাজনৈতিক মাঠও আছে কিন্তু। হ্যাঁ অবশ্যই, এখানে রাজনৈতিক আমার কাছে এখনো পর্যন্ত যেটা, আমি এখানে তো বেশি দিন হলো না, এক মাস পার হয়েছে, তো রাজনৈতিকভাবে এখানে যে অবস্থাটা দেখেছি, এখানে এখনো পর্যন্ত ওইরকম খুব বেশি চ্যালেঞ্জ মনে হয় নাই যে যারা রাজনীতির সাথে জড়িত তাদের সাথে কথা বলে বা দেখা হয়ে বা যতটুকু জেনেছি বা বুঝেছি, তো আমার কাছে খুব বেশি চ্যালেঞ্জ মনে হয় না, এবং তারা অনেকে সবাই মোটামুটি কোঅপারেটিভ। আন্তর্জাতিক মানের উচ্চ শিক্ষা প্রদানের লক্ষ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে 2002 সালে প্রতিষ্ঠিত হয় প্রিমিয়ার ইউনিভার্সিটি। রয়েছে ইউজিসি অনুমোদিত স্থায়ী ক্যাম্পাস। চট্টগ্রামের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থায়ী সনদপ্রাপ্ত হয় প্রিমিয়ার ইউনিভার্সিটি। এখানে রয়েছে ইউজিসি অনুমোদিত 13টি বিভাগের স্নাতক ও 9টি বিভাগের স্নাতকোত্তর প্রোগ্রাম। আছে অত্যাধুনিক ল্যাব ও লাইব্রেরি, সুবিশাল অডিটোরিয়াম আর কো কারিকুলার অ্যাক্টিভিটিজের মাধ্যমে ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করার অনন্য সুযোগ। একটি দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে তার ভিত্তি থেকে। তাই বিশ্বখ্যাত জার্মান ভিআরএম প্রযুক্তিতে কনফিডেন্স সিমেন্ট নির্মাণ করেছে নতুন প্ল্যান্ট। ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত এ গ্রেড ক্লিংকারের সমন্বয়ে উৎপাদিত কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। বাবা, বাবা, হালিম আনো নাই? হালিম আছে, আছে, ঘরেই বানাচ্ছি। কিশোয়ান হালিম মিক্স। ইফতারের পুরো মজা লুটতে কিশোয়ান হালিম মিক্স। যেমন টেস্ট তেমন বেস্ট। আমার কাজ শেষ, বড্ড খিদে লেগেছে। কেবিনেটে কিশোয়ান লাচ্ছা সেমাই রাখা আছে, একটু রান্না করো না। তোমার সেই সহজ বলো। কিশোয়ান লাচ্ছা সেমাই রেডি। মিষ্টি মিষ্টি দুষ্টুমি, বেলা আমি তুমি কাছে জানি তবুও আরো কাছে টানি। কিশোয়ান লাচ্ছা সেমাই, ঝটপট পুষ্টি। স্পেল ম্যাজিক। MAGIC, ম্যাজিক। সুস্বাদু পুষ্টিকর কিশোয়ান নুডলস একমাত্র নুডলস যা পরিবারের সুষম খাদ্য নিশ্চিত করে আর নিশ্চিত করে আপনার বেড়ে ওঠা সন্তানের সুন্দর ভবিষ্যৎ। কিশোয়ান নুডলস, মমস ম্যাজিক। চট্টগ্রাম অঞ্চলের যে চাঞ্চল্যকর ব্যাপার সেটা হচ্ছে অন্যতম হচ্ছে রাউজান কেন্দ্রিক, পাশাপাশি যেগুলো হত্যাকাণ্ড হয়ে যাচ্ছে সেগুলো, পাশাপাশি জঙ্গল সলিমপুর, রাষ্ট্রের ভিতরে একটা রাষ্ট্র যেটাকে বলা হয়। সব কিছু মিলে আসলে এটাকে কি আপনি খুব বড় আকারের চ্যালেঞ্জ মনে করছেন, নাকি পূর্ব অভিজ্ঞতা থেকে মনে করছেন আসলে এটা আপনি ওভাবে দেখছেন না? কীভাবে দেখছেন আপনি? একটা এলাকার চ্যালেঞ্জ থাকবেই, চ্যালেঞ্জের শেষ নাই। এই চ্যালেঞ্জটা মোকাবেলার জন্যই তো আমাদের যে রাষ্ট্রের যে বাহিনীগুলো আছে, সরকারের যে বাহিনীগুলো আছে, তারা কাজ করে যাচ্ছে। তা আমাদের কাছে কোনোটাই কঠিন মনে হয় না, বা যে খুব যে কঠিন এরকম না আমাদের কাছে। হ্যাঁ, এগুলো অনেক হার্ডেলস আছে, এই হার্ডেলসগুলো আমাদের এটা পেরিয়ে যেতে হবে। তো এটার জন্য আমাদের ওই পূর্ব প্রস্তুতি বা মানসিক বা ফিজিক্যাল যে শারীরিক যে প্রস্তুতি, এই প্রস্তুতি আমাদের সবারই আছে, এবং এটা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। এটাকে খুব বেশি বড় পাত্তা দেওয়ার কোনো কারণ নাই। যারা সচেতন ব্যক্তি আছে, চট্টগ্রামের বসবাসরত যারা সচেতন ব্যক্তি আছে, তারা আশার সঞ্চার দেখছে, আশা বাঁধছে যে এখন নতুন পুলিশ সুপার কাজ করছে, এইসব ব্যাপারগুলো একদম পরিষ্কার হয়ে যাবে। যেসব 24-এর 5 আগস্টের পর থেকে যে প্রায় 20-এর অধিক শুধুমাত্র একটা উপজেলায় হত্যাকাণ্ড, বাকি উপজেলার কথা আমরা নাইবা বললাম, শুধুমাত্র একটা উপজেলা, এইসব হত্যাকাণ্ড বলেন বা রাষ্ট্রের ভিতরে একটা মানে নামক যে একটা জঙ্গল সলিমপুর, এই সব বিষয়গুলো সবগুলো পরিষ্কার করতে পারবেন। এই ধরনের একটা আশা বা স্বপ্ন দেখছে আপনাকে নিয়ে, পারবেন আপনি? সকল চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আমরা প্রস্তুত আছি, তবে সব কিছুই যে আমরা পারবো, সব কিছুই করে ফেলবো এরকম বিষয় না। তবে আমরা আমাদের আন্তরিকতা এবং চেষ্টার কোনো ঘাটতি থাকবে না, এটা মোটামুটি আমি নিঃসন্দেহে একেবারে বলতে পারি যে আমাদের পক্ষ থেকে যা যা করণীয় আমরা তা করে যাব। কতটুকু পারবো, কতটুকু কি হবে, এটা আসলে জনগণের উপরে ছেড়ে দিলাম, বা এখানকার অধিবাসী যারা আছে তারাই এটা বিচার করবে।
কিন্তু আমাদের চেষ্টা থাকবে এটাকে অন্তত দেখবে যে জেলা পুলিশ বা আমাদের এই পুলিশের পক্ষ থেকে আমাদের আন্তরিকতা শতভাগ আছে। আপনারা যে টিম নিয়ে আপনি কাজ করছেন, একটা সময় কাজ করেছে প্রায় মাস দেড়েক আগে কাজ করেছেন একটা টিম নিয়ে, বা এখন কাজ করছেন একটা টিম নিয়ে। এখন কি চট্টগ্রাম জেলা পুলিশের টিমটা শক্তিশালী মনে করেন কিনা আসলে? শক্তিশালী আর হচ্ছে দুর্বলের বিষয় না, বিষয়টা হচ্ছে টিম কম্বিনেশনের জন্য একটু সময় লাগে। আমরা যেখানে হয়তো ডিএমপিতে যেটা কাজ করেছি তার আগে আমি পাবনাতে ছিলাম, প্রত্যেকটা আলাদা আলাদা একটা টিম থাকে এবং আলাদা এই টিমগুলোর সাথে কাজ করতে করতে এই টিমের সাথে যে নিজের যেটা ছন্দ খুঁজে পাওয়া ওটা একটু সময় লাগে, এটা স্বাভাবিক। তো এইখানেও একই অবস্থা হবে এখানে, তবে প্রথম থেকেই আমার কাছে অনেক কমফোর্টেবল জোন মনে হয়েছে এবং আমার মনে হয় যে আমার যে টিম আছে বা তাদেরকে নিয়ে আমরা একসাথে কাজ করতে পারলে এটা আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো। আর আমাদের পাশাপাশি এখানে আইনশৃঙ্খলা বাহিনীর অনেকগুলো আরও অন্যান্য বাহিনী আছে, এখানে র্যাব আছে, বিজিবি আছে, এখানে আবার আমরা সিএমপির ভিতরেই আছি বলা যায়, যে শহরে তো সিএমপি দেখে। তো সবাই মোটামুটি অনেক কোঅপারেটিভ, তাদের সাথে একসাথে যদি আমরা এই সুসমন্বয়টা রাখতে পারি এবং সেই পাশাপাশি আমাদের যে জেলা প্রশাসন আছে তারাও অনেক 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 বেশি কোঅপারেটিভ। তো এই সুসমন্বয়ের মাধ্যমে আমরা কিন্তু যে এই চট্টগ্রাম জেলাকে একটা শান্তির বার্তা আমরা পৌঁছে দিতে পারবো মনে হয়। যেদিন জয়েন করেছেন সেদিন থেকে আপনি কিন্তু কাজ করেছেন জঙ্গল সলিফুন নিয়ে। রাষ্ট্রের ভিতরে একটা রাষ্ট্র ঘোষিত একটা জায়গা, মানে সকলেই বলে এটার অঞ্চল, এটার সিস্টেম, এটার জীবনযাপন প্রক্রিয়া কিন্তু পুরোটাই আলাদা। আপনি কাজ করছেন, এখন বাস্তব পরিস্থিতিটা একটু আপনার মুখ থেকে জেনে নিতে চাই, যেহেতু ওতপ্রোত জড়িত আছেন এই ব্যাপারগুলো নিয়ে আপনি। বাস্তব চিত্র বলতে গেলে আমার একটু পিছনে যেতে হবে। বিশেষ করে আমাদের এখানে এই জঙ্গল সলিমপুরে যে যৌথ বাহিনীর যে অভিযান হয়েছিল 9 মার্চ 2026, বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে যখন দেখলো যে আসলে এটাকে নিয়ে কাজ করা দরকার, তখন 9 মার্চে কিন্তু একটা যৌথ অভিযান হয়। এই যৌথ অভিযানের মাধ্যমে কিন্তু আগের যে অবস্থাটা ছিল, আগের যে রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র বা দেশের ভিতরে দেশ বা তাদের যে ওইখানকার যে স্থানীয় যে যারা কিছু সন্ত্রাসী চক্র যারা ছিল তারা এটা পুরো নিয়ন্ত্রণে রাখছিল, এই অচল অবস্থাটা কিন্তু ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পরে ওইখানে আমাদের ভিতরে দুইটা ক্যাম্প অলরেডি আমাদের আছে, একটা হচ্ছে ওই SM পাইলট স্কুল যেটা, এবং আর একটা আলীনগরে, এবং দুইটা ক্যাম্পে কিন্তু যৌথ বাহিনীর অবস্থান আছে। ওইখানে পুলিশ আছে, বিজিবি আছে, র্যাব আছে, এবং ওটা মোটামুটি এখন পর্যন্ত দৃশ্য তো আমাদের হচ্ছে পুরো নিয়ন্ত্রণে। তো এরপরেও সন্ত্রাসী বাহিনীগুলো কিন্তু বিভিন্নভাবে তারা চেষ্টা করে যাচ্ছে, বিভিন্নভাবে চেষ্টা করতেছে। কারণ হচ্ছে এটা তো তাদের একটা বিরাট সাম্রাজ্য ছিল, এখানে কোটি কোটি টাকার বাণিজ্য আছে, এখানে পাহাড় কেটে তারা প্লট আকারে বিক্রি করতেছে লোকজনের কাছে, এখানে খাস জমির অভাব নাই, আবার ব্যক্তিগত জমিও থাকতে পারে, কিন্তু এটা একটা বিরাট বাণিজ্য আর কি। ওখানে বিদ্যুৎ বলেন, পানি বলেন বা অন্যান্য অনেক বিষয় আছে যেগুলো তাদের পুরো নিয়ন্ত্রণে ছিল, এবং তাদের ওই যে ওয়াচ টাওয়ার ছিল, তাদের আলাদা নেটওয়ার্কিং সিস্টেম ছিল। ইভেন ওইখানে যে যাওয়ার জন্য ভিতরে প্রবেশ করার জন্য আগে যেমন বিশেষ পরিচয়পত্র ব্যবহার করা হতো, এগুলো তো আর কিছু নাই। আগে সাংবাদিকেরা কখনো ভিতরে যেতে পারতো না। ওই যে হয়তো বা আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ হয়তো বা যে বাইজিদ লিংক রোড যেটা আছে ওখান থেকে 100 বা 150 মিটার ভিতরে ঢুকতে পারতো, তারপরে ভিতরে কিন্তু ঢুকতে পারতো না। তো এই বিষয়গুলো তো আমরা মোটামুটি এটা ওভারকাম করা হয়েছে, এখন ফুল নিয়ন্ত্রণে আছে। এখন আমাদের মূল যে জায়গাটা সেটা আবালে প্রবেশ করা সম্ভব, সবাই একেবারে আপনি জানেন ইচ অ্যান্ড এভরিওয়ান ওইখানে যেতে পারতেছে, এবং এটা একেবারে সব সাংবাদিকেরা ওখান থেকে প্রতিনিয়ত তো ওই যে লাইভ করতেছে বা বিভিন্ন রকমের সংবাদ পরিবেশন করতেছে। ওইখানে যেটা বড় যেটা বিষয় আছে সেটা হচ্ছে যে ওইখানে ঢোকার জন্য যে এই যে এত বড় একটা জায়গা, এই জায়গাটাতে যে এই অপরাধীদের যে সাম্রাজ্য বিস্তার করেছে, ওইখানে এই এক্সিট এবং এন্ট্রি এবং এক্সিট পয়েন্টটা নাই বলে একটা মাত্র হচ্ছে বাইজিদ লিংক রোড থেকে যাইতে হয়, তাও বা রাস্তাটা খুবই খারাপ, পাহাড়ি রাস্তা, এগুলো হচ্ছে বৃষ্টি হলে কেউ যেতে পারে না বা ওই যান চলাচল খুবই অসুবিধা হয়। মানে মূল কথা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী ওখানে খুব সহজে কিন্তু যেতেও পারবে না। এখনও আমাদের ওই অবস্থা আছে, রাস্তাটা যতক্ষণ পর্যন্ত না হচ্ছে আমরা ততক্ষণ পর্যন্ত রিস্কের মধ্যেই থাকবো। তো এইটা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী গত 31শে মে এই জঙ্গল সলিমপুরে ভিজিট করেছেন এবং তিনি কিছু নির্দেশনা দিয়ে গেছেন। এই নির্দেশনা যদি বাস্তবায়ন হয়ে যায়, বিশেষ করে 3-4টা রাস্তা কথা বলা হয়েছে, এবং রাস্তাগুলো যেন সব দিকে এক্সিট এন্ট্রি পয়েন্টগুলো বাড়ে, বিকল্প রাস্তাগুলো বাড়ে, এবং যেখানে আমাদের খুব সহজে ফোর্স মোবিলাইজেশন আমরা করতে পারি। এই ফোর্স মোবিলাইজেশনটা আমরা দ্রুত যখনই করতে পারবো তখন আমাদের জন্য সহজ হবে। আর ওইখানকার যারা অধিবাসী আছে, যাদেরকে এতদিন ব্যবহার করা হতো, সাধারণ জনগণকে ঢাল হিসেবে ব্যবহার করা হতো, যে ওইখানে সন্ত্রাসীরা ব্যবহার করতো যে তাদের ঢাল হিসেবে, যে তাদেরকে বুঝাইতো যে তারা যতদিন আছে ততদিন তারা সেফ, আর যখনই রাষ্ট্রের বাহিনী আসবে তারা হচ্ছে এখান থেকে বিতাড়িত হবে, উচ্ছেদ হবে।
আসলে এটা তাদেরকে ভুল বোঝাতো এবং মেসেজটা রং ছিল যে এটা তাদেরকে তাদের সাম্রাজ্য টিকে রাখার জন্য এই কূটকৌশলের আশ্রয় তারা নিয়েছে। এবং ওটাই আমরা চেষ্টা করতেছি যে এখানকার তারা যেন এই সাধারণ অধিবাসী যারা আছে তারা ওখানে যেভাবে যাক, তাদেরকে উচ্ছেদ করার কোনো পরিকল্পনা এই মুহূর্তে সরকারের নাই। এবং সরকার এটা এবং সেদিন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু স্পষ্ট হয়ে বলে দিয়ে গেছে। এবং ওইটাই আমরা সাধারণ জনগণকে বলতে চাই যে তাদেরকে ওইখানে পুনর্বাসন করার জন্য প্রক্রিয়া হ্যাঁ প্রক্রিয়াও থাকবে এবং তাদেরকে ওইটাই আমরা বারবার মেসেজ দিয়েছি যে আমরা ওখানে যে আইন শৃঙ্খলা বাহিনী গেছে এটা আপনাদের স্বার্থের জন্য, আপনাদের নিরাপত্তার জন্য। এখানে আমাদের নিরাপত্তা বা আমাদের স্বার্থের জন্য ওখানে যাওয়া হয় নাই, যে যা কিছু হবে আপনাদের স্বার্থ কেন্দ্রিক। এবং ওই জন্যই কিন্তু দেখবেন যে আমরা তাদেরকে নরমালাইজ করার জন্য আমরা তাদের সাথে কথা বলেছি, উঠান বৈঠক করতেছি, পথসভা করেছি, আবার বাচ্চাদের নিয়ে আমরা খেলাধুলার আয়োজন করেছি। এগুলোর সবই হচ্ছে তাদেরকে বোঝানো যে আমরা তাদের শত্রু না, তাদের বন্ধু, তাদের হচ্ছে একেবারে সহকর্মী, আমরা তাদের সবসময় পাশে আছি। একটা সময় ছিল যে একটা নিয়মে তারা জীবন যাপন করত। এখন যেহেতু আপনারা সহযোগিতা করতেছেন তাদেরকে সুন্দর রাখার জন্য, তারা কি আপনাদেরকে স্বাচ্ছন্দ্যে গ্রহণ করছে কিনা? আসলে স্বাচ্ছন্দ্যে সবাই যে গ্রহণ করছে এরকম না, মানে ম্যাক্সিমামে গ্রহণ করছে, কিন্তু যারা ওই সন্ত্রাসী কার্যক্রমের সাথে যারা জড়িত ছিল, তাদের যারা পেইড এজেন্ট বা লোকগুলো, তারা মনে করতেছে যে এটা হওয়া মানেই তো তাদের আসলে যে আগের যে খেলাটা, সে খেলা তো শেষ, মানে খেলা খতম হয়ে যাবে। এই খেলা খতমের কারণেই কিন্তু তারা ওই আশঙ্কা থেকেই তারা এখনও বিভিন্নভাবে ওই সাধারণ লোকজন থেকে শুরু করে সবাইকে তারা তাদের মতো করে কনভিন্স করার চেষ্টা করতেছে। আর বিভিন্নভাবে হচ্ছে তারা প্ল্যান করতেছে আমাদের ওখানে যে ক্যাম্পগুলো আছে সেটাতে যেন একটা অস্থিরতা তৈরি করা বা ওইখানে এমন কিছু ইস্যু তৈরি করা যেন যেখান থেকে আবার আমরা রাষ্ট্রের বাহিনী যেগুলো আছে তারা ওখান থেকে ফেরত যায় বা চলে আসে। এটা কি অতি সহজে আসলে নির্মূল করা সম্ভব নাকি সময় লাগবে, কি মনে করেন? এটা তো একটা দীর্ঘদিনের, সঠিক কথা বলেছেন। এই জায়গাটাতেই আমার প্রশ্ন, এটা কিন্তু আসলে একটা ইট টেক্স টাইম, এটা অবশ্যই সময় লাগবে এবং এটা সময় দিতে হবে। আমরাও ওইটাই করতেছি, আমরা আস্তে আস্তে কিন্তু তাদের সাথে তাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। এবং ওইখানে দেখবেন যে আস্তে আস্তে আমাদের যখন ওই যে পুলিশ বলেন আর অন্যান্য র্যাব বলেন বা অন্যান্য যে সংস্থাগুলো আছে বা সরকারের যে যারা বিভিন্ন দপ্তর আছে, তাদের ওইখানে যদি তারা তাদের অফিস থাকে এবং ওইখান থেকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি, তারপরে আস্তে আস্তে সাধারণ জনগণ যখন বুঝবে তাদের স্বার্থের জন্যই আমরা ওখানে গিয়েছি, যখন একেবারে আলটিমেটলি মানে ফিল্ড লেভেলে বুঝবে, তখন কিন্তু আমাদের জন্য কাজটা অনেক সহজ হয়ে যাবে। তো এটাই আমরা করার চেষ্টা করছি। এটা এখন কি সংকটে দেখতে পাচ্ছেন, যে সংকটটা একটু মোকাবেলা করা গেলে বা সংকটটা সমাধান রূপ দিলে এই যে সমস্যার সমাধান হবে, কিন্তু এই যে জঙ্গল সলিপুরের ব্যাপারটা ক্লিয়ার হবে? এই রাস্তাটা হলে মনে করেন, এটা আমি মনে করি যে এবং আমরা মনে করি যে এটা হলে মোটামুটি 80% প্রবলেম সলভ হয়ে যাবে। আর বাদবাকি যে 10 বা 20% থাকবে, এটা অন্যান্য যে বিষয়গুলো আছে তারা হয়তো বা শেষ কামড় দিতে পারে বা চেষ্টা করতে পারে, ওইটা আমরা সকলেই জানি অবৈধ অস্ত্রের জঞ্জানানি কিন্তু ওই অঞ্চলে বেশি হয়। সুন্দর এই জেলাতে যত অপকর্ম হবে তো উৎস কিন্তু ক্ষেত্র কিন্তু ওই জায়গায় নিহিত আছে। তো ওই জায়গায় যদি আপনি ধ্বংস করতে পারেন, আপনি পুরো জেলাকে সুন্দর রাখতে পারবেন। এটা কি আপনি মনে করেন? ওরা কামড় দিবে, রাষ্ট্রের কামড়ের চাইতে তাদের কামড় বড় না, ঠিক আছে? তাদের কামড় হয়তো একেবারে দেখাই যাবে না, কিন্তু রাষ্ট্রের কামড় তো অনেক বড়। চেষ্টা করবে, সবই হবে। তো কামড় কিছুদিন আগে যে দিচ্ছে, দেওয়ার পরে তারা কি করছে, তারা হচ্ছে ওখান থেকে লেজ গুটিয়ে পালাইছে, মানে কাউরে কি পাওয়া গেছে, কিন্তু কাউরে পাওয়া যাবে না। এখন আমরা খুব বেশি হার্ডও হচ্ছি না, তারা এই সময়ে অনেক এই ইস্যুগুলো হয়তো ছোট ছোট ইস্যুকে কেন্দ্র করে আবার হয়তো যে সাধারণ লোকজনকে এখানে নামায় দিতে পারে। তো এইটা দিকে খেয়াল রেখেই আবার মানবাধিকার যে বিষয়গুলো আছে, মানবিক যে বিষয়গুলো আছে, এগুলোও একটু আমরা বেশি কনসিডার করার কারণে আমরা হয়তো ওই লাইনে যাই নাই। তাছাড়া ইচ্ছা করলে আমরা ওই দিনে হয়তো অনেক কিছু করতে পারতাম। দীর্ঘমেয়াদী আমাদের কিছু প্ল্যান আছে, এই প্ল্যানের অংশ হিসেবে আমরা কিন্তু ওইখানে খুব বেশি হার্ড হই নাই। আমি আরেকটু ব্যাপারে যদি আসি, আপনার অপরাধীরা কিন্তু পালিয়ে যাচ্ছে, বাট অপরাধীরা গ্রেপ্তার হচ্ছে না কেন? আমরা তো ফোকাস করছি 2-3 জনের, তো ওই জন্য ওইটা মনে হচ্ছে না, কিন্তু আসলে পিছন থেকে কিন্তু অনেকে কিন্তু চলে যাচ্ছে। হয়তো বা সেই জায়গায় খালি ওইটা না, এর বাইরে সারা ইয়েতেই দেখেন যে এই পুরা জেলায় বিভিন্ন জায়গায় যে অপরাধগুলো হচ্ছে, আমরা কিন্তু সাথে সাথে এটা আমরা ওই অপরাধীকে শনাক্ত করতে পারতেছি, তাদেরকে ধরতে সক্ষম হচ্ছি। বিভিন্ন এই যে সেদিন দেখলে সন্দ্বীপের একটা বিরাট শীর্ষ সন্ত্রাসী, ওই যে বাবলু, এই তাকেও কিন্তু ধরা হয়েছে অস্ত্রসহ। আবার বিভিন্ন জায়গায় যে সেদিন যেমন ডাবল মার্ডার হলো, তাকেও আমরা সাথে সাথে ধরে ফেললাম। আবার এই যে আরেকটা ডাকাতির কথা বলে 2জনকে মেরে ফেলছিল, মানে একজনকে মেরে ফেলছিল, পরে আরেকজনও খুবই ক্রিটিক্যাল ইনজুর্ড এবং সে এখনও হসপিটাল এবং আইসিইউতে আছে, এই যে পটিয়াতে। ওইটাও কিন্তু আমরা গতকালকে এই কক্সবাজার থেকে ধরে নিয়ে আসছি। চট্টগ্রামের
একটি উপজেলা যেটা 2024-এর 5 আগস্টের পর থেকে অনেক হত্যাকাণ্ড হচ্ছে এবং হত্যাকাণ্ড কিন্তু বন্ধই হচ্ছে না কিন্তু। আপনি আসলে এই ব্যাপারগুলোকে কিভাবে স্টাডি করছেন আগে? প্রথমে একটু স্টাডিটা ব্যাপারটা একটু বলুন তো। যেহেতু অনেক হত্যাকাণ্ড হয়ে যাচ্ছে ওই একটা নির্দিষ্ট উপজেলায়। আমাদের একটা প্ল্যান আছে, আমরা ওই প্ল্যান অনুযায়ী এগোচ্ছি। একটা ঘটনা ঘটেছে এর মধ্যেই, আমার সময় একটা ঘটনাই ঘটেছে এবং এটাই খুবই দুর্ধর্ষ ঘটনা। আমরা এটা নিয়ে আমাদের সমস্ত রকমের মানে কার্যক্রম চলছে। আমরা প্রাথমিক যে কাজগুলো করা লাগে এগুলো আমরা করে ফেলছি। তো এখন বাদবাকি যেটা আছে আমরা সেটাও আমরা করব। আপনি দেখুন কোনো একটা অপরাধ সংগঠিত হওয়ার পেছনে কিন্তু অনেক সময় আমরা দেখতে পেয়েছি রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় থাকতে পারে বা রাজনৈতিক সংযুক্তিতে থাকতে পারে। জঙ্গল সলিমপুরের ব্যাপার বলেন বা রাউজানের ব্যাপার বলেন, এটা আসলে রাজনৈতিকভাবে কোনো সম্পৃক্ততা আপনি দেখতে পাচ্ছেন কিনা? সন্ত্রাসী বা অপরাধীদের কোনো রাজনৈতিক মাত্রা নাই, আমি নেই বলে আমি জানি। এবং যদি কোনো রাজনৈতিক দল বলি, ব্যক্তি বলি, সংগঠন বলি, তারা এরকম এত বোকা না যে এরকম একটা অপরাধীদের তারা আশ্রয়-প্রশ্রয় দিবে। আমরা এখনো পর্যন্ত ওইভাবে আমরা শুনে থাকি, কিন্তু আসলে ভিতরের অবস্থা কিন্তু একটু ভিন্ন। এবং যারা অপরাধী তারা অপরাধী জানার চেষ্টা করছেন আসলে? জানার চেষ্টা করেছি, এবং যারা অপরাধী বা সন্ত্রাসী তারা সন্ত্রাসী। এদের কোনো রাজনৈতিক পরিচয় নাই, এদের কোনো কিছু নেই। এরা যে দেখবেন যে যখন যে সরকার বা ক্ষমতা আসে বা তো তার নাম ব্যবহার করে, আসলে তারা হচ্ছে সন্ত্রাসীর বাইরে কোনো পরিচয় তাদের নাই। এবং এটা নিয়ে আমার মনে হয় না এখানকার যে যারা রাজনীতির সাথে জড়িত আছে তারা কেউ কোনো পক্ষ নেবে বা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দেবে, এটার কোনো সুযোগও নাই এবং তারা দিবেও না বলে আমি মনে করি। এবং আমার সাথে এই ব্যাপারে আমি যতটুকু জেনেছি এরকম কোনো কিছু নাই। রাজনৈতিক ব্যক্তিরা কি এটা নিয়ে চিন্তা ভাবনা করে কিনা, যাতে কিভাবে প্রতিহত করা যায়? আপনাদেরকে সহযোগিতা করছে কিনা? আমাদের এখানে ওইখানে অনেক চ্যালেঞ্জ আছে, অনেক ঝামেলাও আছে। এখানে যারা সাধারণ লোকজন আছে বা ওইখানকার যারা অধিবাসী আছে, ইভেন রাজনৈতিক ব্যক্তিবর্গ আছে, তাদেরও তো অনেক লিমিটেশনস থাকে। এই লিমিটেশনসের কারণে তারা হয়তো ওপেন বলতেছে না। আপনার আপনার সময়ে যে হত্যাকাণ্ড রাউজানে হয়েছে সেটাও কিন্তু যুবদলের এক নেতাকে মেরে ফেলা হয়েছে প্রকাশ্যে একেবারে। গ্রেপ্তারের ব্যাপারটা একটু বলেন, সর্বশেষ অবস্থাটা। মামলা হয়েছে কিন্তু। আচ্ছা, ওইখানে যুবদলের যে রাঙ্গুনিয়া উপজেলার জয়েন্ট সেক্রেটারি মাসুদ, তো উনি খুবই জনপ্রিয় একজন নেতা ছিলেন, এলাকায় স্থানীয়ভাবে খুবই পপুলার ছিলেন আর কি। তো তাকে যে পাহাড়তলির যে একটা ফার্মেসির দোকানের সামনে প্রকাশ্যেই বলা যায় এখানে মেরে ফেলা হয়েছে। এইটা নিয়ে যারা এই মিশনে অংশগ্রহণ করেছিল, কিলিং মিশনে, তাদেরকে সবাইকে আইডেন্টিফাই করা হয়েছে। এটা নিয়ে আমরা কাজ করছি, আমরা কয়েকটা অভিযান দেওয়া হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা যেহেতু আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য ওই সময় ছিল না, তবে আমরা চেষ্টা করছি, এটা নিয়ে কাজ হচ্ছে। তো যখন হবে তখনই হয়তো বুঝতে পারবেন। অতি শীঘ্র ভালো কোনো খবর পাবো আমরা? হবে আপনার নেতৃত্বে হবে না, ইনশাল্লাহ আমরা আমি তো বললামই যে এটা নিয়ে আমাদের বিন্দুমাত্র বসে থাকারও কোনো সুযোগ নাই। আমরা এটা নিয়ে চেষ্টা করছি, আন্তরিকতার সাথে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন তো? অবশ্যই এটা আমাদের একেবারে বৃহৎ পরিকল্পনার একটা অংশ হিসেবে আছে। পাশাপাশি 2-3টে উপজেলায় কিন্তু এই ধরনের হত্যাকাণ্ড হচ্ছে। কেন হচ্ছে আসলে? আপনি কি চিন্তা ভাবনা করছেন বা কেন হচ্ছে? পিছনের গল্পটা আপনি বের করার চেষ্টা করেছেন? সব কিছুর পিছনে একটা ওই যে বলো না মানিটারি গেইন, যেটা আর্থিক সংশ্লিষ্টতা, যেটা যে এই যে যারা এই যে সন্ত্রাসী, যারা নিজেকে যখন অনেক বড় সন্ত্রাসী হিসেবে হাজির করতে পারে, যে এবং মনে করে যে আমি যা চাই তাই হয়, বা আমি একটা টার্গেট করলাম বা একজনের কাছে ফোন দিয়ে বললাম যে আমি তোমার মানে চাঁদা দাও বা টাকা দাও, তো সে যখন দিতে পারতেছে না বা দিবে না বা অস্বীকার করলো, তখন তাকে যদি মেরে ফেলা যায় বা তাকে যদি কোনো কিছু বিপদে ফেলানো যায়, তাহলে অন্যগুলানো দেখে এবং সবাইকে তো মনে করে যে ওরে বাবা এ তো ও মানে খুবই টপ টেরো টাইপের, এবং তাকে যদি আমি ডিক্লাইন করি তাহলে তো আমারও একই রকম বিপদ হবে। ওই প্রভাবটা বিস্তার করার জন্য তারা এই কাজগুলো করে যায়। তার মানে এই যে এর আগে তো প্রচুর টাকা এইভাবে এই যে চাঁদাবাজি, এটা তো চাঁদাবাজি, তো এই চাঁদাবাজির মাধ্যমে তারা কিন্তু প্রচুর টাকা ইনকাম করে। এই যে সন্ত্রাসী চক্র, এটা দীর্ঘদিন থেকে চলে আসছে। সবগুলো হত্যাকাণ্ডকে আপনি চাঁদাবাজি মনে করেন নাকি অন্য কিছু ইস্যু মনে করছেন আসলে? চাঁদাবাজি সব থাকবে এরকম না, চাঁদাবাজির পাশাপাশি অন্য অনেক ওইখানে বালুমহল কেন্দ্রিক অনেক ঝামেলা আছে, স্থানীয় প্রভাব বলয়কে কেন্দ্র করে অনেক ঝামেলা থাকে, সেটাও হইতে পারে। এগুলোর জন্য কি আপনারা রাজনৈতিকভাবে সহযোগিতা পাচ্ছেন কিনা স্ব উপজেলা থেকে? এখানে যারা রাজনৈতিক ব্যক্তিত্ব আছে, যারা আছে, তাদের কাছ থেকে আমরা ফুল সহযোগিতা পাচ্ছি। মানে এখন পর্যন্ত মানে আমরা কিছু না হলে মৌখিকভাবে
এবং আমরা মানসিকভাবে কিন্তু এটা আমরা পাচ্ছি। 5ই আগস্টের পর থেকে কিন্তু বা তখনই আমরা দেখলাম কিন্তু অনেক অস্ত্র আমরা লুটপাট হতে দেখেছি। আমরা অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য কিন্তু সরকার জিরো টলারেন্স নীতি বা অনেক ব্যবস্থাপনা হাতে নিয়েছিল। এখন আপনি এসছেন, অবৈধ অস্ত্র কি আসলে সম্পূর্ণভাবে আপনি উদ্ধার করতে পারবেন? না, প্রত্যাশা থাকা ভালো, তবে বেশি প্রত্যাশা থাকা ভালো না। আমাদের মতো, আমরা তো মানুষ, তো মানুষ হিসেবে আমরা এবং রাষ্ট্রের এই যে এটা হয়তো হত্যাকাণ্ড, আমরা অনেকেই দেখতে চাই, অনেক ভিডিও ফুটেজে বোঝা যায় যে এগুলো কিছু লুট হওয়া অস্ত্র দেখা যায়। লুট হওয়া হতে পারে, তাদের বিভিন্নভাবে এটা তাদের কাছে এটা চলে আসছে বা তারা এটা সংগ্রহ করেছে। তো এই অস্ত্রগুলো সে যে অস্ত্রই হোক, লুট হওয়া অস্ত্র হোক আর তাদের কাছে বিভিন্নভাবে সংগৃহীত অস্ত্র হোক, সেটা এই অবৈধ অস্ত্র যেগুলো আছে এগুলো নিয়ে উদ্ধারের ব্যাপারে এটার জন্য কি আর আলাদা কোনো ভালো কোনো অভিযান চালাবেন কিনা, বড় কোনো অভিযান চালাবেন কিনা? অভিযান তো যখন ডিমান্ড হবে তখন তো অবশ্যই অভিযান চালাবো। এটা তো পুলিশের একেবারে নিয়মিত কাজ। এখন তো সময়ের দাবি হয়ে গেছে যে আসলে অবৈধ অস্ত্রকে উদ্ধার করার জন্য এটা সময়ের দাবি অভিযানটা। না, সময়ের দাবি তো বটে। এখন ঘটনা যেহেতু এরকম প্রকাশ্যে কয়েকটা ঘটেছে, আমার সময় একটা ঘটলো, তো এগুলোর একটা সময়ের দাবি এবং আমাদেরও এরকম অভিযান চলবে। এমনি অভিযান চললে তো আপনার লাভ নাই। এটা তো আসলে সুনির্দিষ্ট তথ্য নিতে হয়, এখানে ইন্টেলিজেন্স কালেকশন করতে হয়, এগুলো সব কিছু গ্রাউন্ড লেভেলে এগুলো সব রেডি করে তারপরে অভিযানটা করতে হয়। প্রযুক্তিগতভাবে বা কারিগরিভাবে আপনারা কতটা শক্তিশালী অবস্থা আছে? তাদেরকে ধরতে গেলে তো তাদের চেয়ে আরো অনেক স্ট্রং হওয়া লাগবে প্রযুক্তিগতভাবে। কি মনে হয়? আমরা দেশে বিদেশে এই আমাদের প্রযুক্তির উপরে অনেক ট্রেনিং হয় পুলিশে। তো সেই ট্রেনিং প্রাপ্ত যারা প্রশিক্ষিত অনেক অফিসার এবং ফোর্স কিন্তু পুলিশ বাহিনীতে আছে। তো এটা মূলত ঢাকা বা ডিএমপি কেন্দ্রিক এবং পুলিশ হেডকোয়ার্টার্স কেন্দ্রিক বেশি আছে। আর বাহিরেও যে আছে না, বাইরে আমাদের যারা যে বিভিন্ন সময়ে আমরাও তো ট্রেনিং করে চট্টগ্রাম জেলা পুলিশে, তো চট্টগ্রাম জেলা পুলিশে আছে। তবে আমাদের এই যেভাবে এইটা মোকাবেলার জন্য যে পরিমাণ, যেটা আরও সুদক্ষ হওয়ার কথা ছিল, সেইটা হয়তো আমাদের ওই জনবলটা এখনো পুরোটা নাই। অনেকেই কিন্তু খুব ভালো এসব পারদর্শী, কিন্তু আমাদের অনেক এক্সপার্ট হ্যান্ডস আছে। কিন্তু আমাদের যে এই যে লজিস্টিক্সের অনেক এখনো ঘাটতি আছে। এটা তো আসলে একদিনে এই ঘাটতিগুলো পূরণ করা যাবে না। তো এগুলো আমাদের লজিস্টিক্সের অনেক হ্যান্ডস আছে, যেগুলো আমরা আস্তে আস্তে ক্যাপেবল হচ্ছে। আমরা জানি এই আপনি রমনা জোনে পাবনা জেলায় ছিলেন, কাজ করেছেন, খুব আলোচিত একজন মানুষ। আমাদের চট্টগ্রামকে সাজানোর জন্য, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য আপনি কাজ করছেন, অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন দেওয়ান থেকে। এবং আমাদের যে চ্যালেঞ্জ, দুটো চ্যালেঞ্জ আছে, একটা যে সন্ত্রাসবাদ, চাঁদাবাদ এগুলো, আর একটা হচ্ছে আমাদের জঙ্গল সলিপুর। এটা নিয়ে আপনার খুব ভালোভাবেই কাজ করছেন, এত ব্যস্ত সময় কাজ পার করছেন। ব্যস্ত সময় থেকে এটিএন বাংলাকে সময় দিয়েছেন। এটিএন বাংলার পরিবারের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এটিএন বাংলাকেও অসংখ্য ধন্যবাদ। আপনি আপনার টিম নিয়ে আসছেন, আপনাদেরও অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা সকলে জানেন এই চট্টগ্রাম এক্সপ্রেসের মাধ্যমে আমরা আলোচনা করি চট্টগ্রামের উন্নয়ন সমস্যার সম্ভাবনা। তার পাশাপাশি চট্টগ্রাম কতটা শান্তিতে আছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা স্বাভাবিক আছে, সুন্দর আছে, তা নিয়ে আজ আমরা ব্যাপক আলোচনা করেছিলাম। এবং আলোচক হিসেবে ছিলেন আলোচিত ডিসি মাসুদ, যাকে বলা হয় চট্টগ্রামের সম্মানিত পুলিশ সুপার জনাব মাসুদুল আলম। আগামী পর্বতে একবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান চট্টগ্রাম এক্সপ্রেস। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। একটি দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে তার ভিত্তি থেকে। তাই বিশ্বখ্যাত জার্মান VRM প্রযুক্তিতে কনফিডেন্স সিমেন্ট নির্মাণ করেছে নতুন প্ল্যান্ট। ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত এ গ্রেড ক্লিংকারের সমন্বয়ে উৎপাদিত কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। আন্তর্জাতিক মানের উচ্চ শিক্ষা প্রদানের লক্ষ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে 2002 সালে প্রতিষ্ঠিত হয় প্রিমিয়ার ইউনিভার্সিটি। রয়েছে ইউজিসি অনুমোদিত স্থায়ী ক্যাম্পাস। চট্টগ্রামের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থায়ী সনদপ্রাপ্ত হয় প্রিমিয়ার ইউনিভার্সিটি। এখানে রয়েছে ইউজিসি অনুমোদিত 13টি বিভাগের স্নাতক ও 9টি বিভাগের স্নাতকোত্তর প্রোগ্রাম। আছে অত্যাধুনিক ল্যাব ও লাইব্রেরি, সুবিশাল অডিটোরিয়াম আর কো কারিকুলার অ্যাক্টিভিটিসের মাধ্যমে ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করার অনন্য সুযোগ।
আজ হবে সবার ফেভারিট নাস্তা। কিশোয়ান পাস্তা প্রতিদিন চাই, হেলদি টেস্টি মজা করে খাই। কিশোর পাস্তা ম্যাকারনি, It's tasty, fantastic and yummy. মায়েদের আস্থা কিশোর পাস্তা। একজন প্রতিপক্ষহীন দাবা খেলে দুনিয়া উদ্ধার করছেন, রাজকন্যা ফেসবুকিং করছেন, এদিকে রাজপুত্র উনি সুর সম্রাট হবেন, আর আমি নিয়োজিত সবার খেদমতে, সব দায়িত্ব যেন আমার। মজা। জোস। একা একা দাবা খেলা গেলেও এই স্বাদের নুডলস কে একা খাওয়া যায়? কিশোয়ান চিকেন নুডলসের প্রতিটি স্টিক তৈরি হয় এমনই ভালোবাসা দিয়ে। কিশোয়ান চিকেন নুডলস, স্বাদের নুডলস। 2 বলে 6 রান, কিন্তু না, ব্যাটসম্যান পরাস্ত। কিশোর ফ্রুটেক্স, ফ্রুটে ভরা ফ্রুটেক্স, ম্যাঙ্গো আর অরেঞ্জ, ফ্রেশ মিঠাই শক্তি বাড়ায়, মুডটা করে চেঞ্জ। কিশোর ফ্রুটেক্স, আম ও কমলার দুটি ভিন্ন ফ্লেভারে ভিটামিন সমৃদ্ধ কিশোয়ান ফুটেক্স। কিশোর ফ্রুটেক্স।